নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের হাল্লাবোল শুরু করছি। আজকে সবথেকে এখন এই মুহূর্তে বড় প্রশ্ন হচ্ছে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী। আমরা সেটা নিয়ে আলোচনা করব না, কারণ এর মধ্যেই বিজেপি পরিষ্কার বলে দিয়েছে যে আগামী শুক্রবার দিল্লিতে বৈঠক, সেখানে পরিষদীয় নেতা নির্বাচন হবে। যিনি পরিষদীয় নেতা নির্বাচিত হবেন তিনি 9 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসাবে, রাজ্যের পরবর্তী 5 বছরের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করবেন। কিন্তু আজকে বেশ ইন্টারেস্টিং কিছু কিছু বক্তব্য যেগুলো আমার কাছে এসছে, যার ভিত্তিতে আজকের অনুষ্ঠান আপনাদের আশা করি ভালো লাগবে এবং খানিকটা ইনডেপথ আলোচনা আমরা আজকে করব। সেটা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল, যারা 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে টিল 4 তারিখ অন্ততপক্ষে 9টা পর্যন্ত যারা নিজেদেরকে অক্ষয় অমর বলে দাবি করে এসছে, যারা নিজেরা বলেছেন অ্যাটলিস্ট খুব খারাপ ফল হলেও গতবারের থেকে অন্তত একটা আসন তারা বেশি পাবেন, মানে 215টা আসন তারা পাবেন, যে রাজনৈতিক দল ক্রমাগত তাদের মুখপাত্ররা ক্রমাগত বিভিন্ন জায়গায় বলে এসছেন যে দল অবিস্মরণীয় ভালো ফল করবে, কারণ তারা মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন, রাস্তায় নেমে তারা কাজ করেছেন, বিপদে আপদে তারা ছিলেন, তারা এই প্রস্তাব দিয়েছেন এবং খুব পরিষ্কারভাবে তারা বলেছেন যে বাংলার মানুষ, বাংলার অস্মিতা এবং বাঙালিকে যদি কেউ বোঝে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বোঝে। কাজেই সেখানে তৃণমূল কংগ্রেসের লয় ক্ষয় নেই, অর্থাৎ অবক্ষয় নেই। এবার আপনাদের আজকে মনে হবে যে তাহলে কি বিজেপি চূড়ান্ত সাংগঠনিক ক্ষমতা, ব্যাপক প্রচার, অমিত শাহ প্রধানমন্ত্রীর বারবার করে আসা বা শুভেন্দু অধিকারীর জ্বালামুখী ভাষণ, এইসবের মাধ্যমে কি বিজেপি জিতে গেল? অর্থাৎ সাংগঠনিক শক্তি কি বিজেপিকে জিতিয়ে দিল? আমার কোথাও জানি মনে হয়েছে যে এই তথ্য যদি ঠিক হয়, কারণ এর মধ্যে অনেকে এই তথ্য আমাদেরকে দিয়েছেন যে বিজেপি একাধিক বুথে তাদের পোলিং এজেন্ট দিতে পারেনি, তাহলে বিজেপির জয় হলো কি করে? যারা পোলিং এজেন্ট দিতে পাচ্ছেন না বিভিন্ন বুথে, তাহলে সেই রাজনৈতিক দলটা জয় পেল কি করে? তাহলে কি মানুষ ঢেলে ভোট দিয়েছেন? এটা তো বাস্তব যে মানুষ ঢেলে ভোট দিয়েছেন। যদি সাংগঠনিক ক্ষমতার জেরে বা নেতার বক্তব্যের জেরে, ভাষণের জেরে, নালে আপনি আমাকে বলতে পারেন তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে দেবে বলে বিজেপি জিতে গেল? এটা বলে কি বিজেপি কেল্লা ফতে করে দিল? নাকি তৃণমূলের অন্দর মহলের কিছু গোপন সত্যি, যেটা দেখুন সত্যি সত্যি, ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ, সেই সত্য বহুদিন ধরে মানুষের মনে ছিল, ক্ষোভ মানুষের মনে ছিল, জ্বালা যন্ত্রণা মানুষের মনে ছিল, তার বহিঃপ্রকাশ ঘটেছে এবং তার ফলে তৃণমূল কংগ্রেসের ভয়াবহ পরাজয় ঘটেছে, যেখানে তারা 3 ডিজিট ছুতেই পারেনি। 3 ডিজিট থেকে আরও 20টা আসন কম পেয়েছে, 80টা আসন তৃণমূল কংগ্রেস লাভ করেছে, অর্থাৎ 3 ডিজিটের সংখ্যা পৌঁছানোর অনেক আগেই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে। এই শেষ হয়ে যাওয়ার পেছনে কারণটা কি? কে কারণ? আসুন আপনাদেরকে আজকে বক্তব্য শোনাই 3 জনের, খুব মন দিয়ে শুনবেন। 1 হচ্ছে কার্তিক ঘোষ, 2 হচ্ছে মনিরুল ইসলাম, 3 হচ্ছে কৃষ্ণেন্দু নারায়ণ, যাদের এদের প্রত্যেকের তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযোগ এবং সম্পর্ক ছিল এবং অনেকের আছে। কে কি বলছেন খুব দ্রুত একবার আমরা শোনাতে চাই। হয়তো খুব ছোট্ট করে শোনাতে পারবো না, বক্তব্যের একটু লেন্থ আছে, শুনুন। এবং সেই কারণটা নিয়েই আজকে আমরা টেবিলে আলোচনা করব যে ভয়াবহ বিপর্যয়, ভয়াবহভাবে পর্যুদস্ত হওয়া, তার পেছনে কে বা কারা দায়ী, কোন কোন কারণগুলো আছে, একবার আমরা আলোচনা করি। এবং দেখবেন যে এই অনেকগুলো কারণ হয়তো আপনার সঙ্গেও মিলে যাচ্ছে। আপনি এতদিন মুখ খুলতে পারেননি, কিছু বলতে পারেননি, তার কারণ ভয়। আমি ওই ভয় আউট ভরসা ইন বিজেপির এই লাইনের কথাও বলছি না, এই লাইনটা বলবার জন্যও যে জিতে গেছে, এই ব্যাপক জয় 200-র উপরে আসন পাওয়া তার জন্যও হয়নি, কারণ এরকম প্রচুর চটকদারি স্লোগান নির্বাচনের আগে ঘুরে বেড়ায়। তাহলে এই মাতচোর গানটা ক্লিক করে গিয়ে আইএসএফ অন্ততপক্ষে 50টা আসন পেয়ে যেত। তাদের তো প্রচারের গান মাতচোর মাতচোর, শৌকত মাতচোর, এটা তো ব্যাপক ভাইরাল এখন, তাই না? তাহলে
তাহলে আইএসএফ 100টা আসন পেয়ে যেত, ব্যাপক ভাইরাল যেহেতু, কোটি কোটি মানুষ গানটাকে দেখেছেন, শেয়ার করেছেন। তা তো হয়নি। তার মানে কোনো স্লোগান, গান, কোনো স্টান্ট, কোনো বক্তব্য, কোনো নেতা, এটা ইন্ডিভিজুয়াল খেলা হবে তৃণমূলের, এটাও তৃণমূলকে 2021-এ জয় এনে দিতে পারেনি। তাই আমি মনে করি যে নিশ্চিতভাবে ভেতরে দীর্ঘদিন ধরে জমতে থাকা কোনো ক্ষোভ, কোনো অবক্ষয় কুরে কুরে খাচ্ছিল তৃণমূল কংগ্রেস নামক দলটিকে। মুখ খুলতে পারেননি একটাই কারণে, আতঙ্কে। আসুন শোনাই 3 নেতা তারা কি বলেছেন, দেখব। দাম্ভিক অহংকারের পতন হয়েছে। উনি যেটা কথা বলছেন, ওনার কথা রেস ধরেই বলছি, উনি সঠিক কথা বলেছেন। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে কোন চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো। তার ক্যামাক স্ট্রিটে গেলে তাদেরকে পাত্তা দেওয়া হতো না। আপনি যে কোনো জনপ্রতিনিধি বলুন, একটা সংস্থা আছে আইপ্যাক সংস্থা, সেই আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিপর্যয় হয়ে আছে, আমাদের যে বাংলায় যে বিপর্যয় হয়েছে, তার জন্য মূল দায়ী তারা। ধত্ত অহংকারের পতন হয়েছে। অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি। এমএলএ মন্ত্রীদের চাকর মনে করতেন। ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি ওর কর্মচারীর সঙ্গে দেখা করার জন্য। ওর সঙ্গে, চাঁদের সঙ্গে দেখা হবে, অভিশাপের সঙ্গে দেখা হবে না। এই অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল দলটা ধুলিসাৎ হলো। আমার মতে অভিষেক নয়, অভিশাপ। 74টা রানিং বিধায়ককে বাদ দেওয়া, কিন্তু বাচ্চা ছেলের মতন ছেলা খেলামো করেছিল আমাদেরকে নিয়ে। অভিষেক ব্যানার্জির উচিত যেখানে যেখানে রানিং ক্যান্ডিডেট দেয়নি বা জিততে পারেনি, তাদের পা ধুয়ে ক্ষমা চাওয়া উচিত। মুর্শিদাবাদের মধ্যে ইন্ডাস্ট্রির বেল যদি বলা যায়, তাহলে ফারাক্কা। আশা রাখি কেউ আইন হাতে নেবেন না, এবং কোথাও কোন রকম বিশৃঙ্খলা দেখতে পেলে পুলিশ প্রশাসনকে বলবেন, পরে দেখে নেব, মারবো, ধরবো। লিস্ট করা হয়েছে। তো কেউ, গণতন্ত্র দেশ কাকে বলে? তুমি কাকে হুমকি দিচ্ছ? তার জবাব বাংলার মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে। আমরা অন্য রাস্তা বেছে নিয়েছি। তাকে দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেখিনি। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না, কোনোদিন দেখিনি একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে, কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসের চল, আমাদের সাপোর্ট মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। তো এই ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। আরো কিছু বলার নেই, তারাও খুব সতর্ক করে। আরো কিছু বলার নেই। শুনেছে মমতাদি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি অনেক সময়, যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু বললো না। হঠাৎ করে সে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল, বিভিন্ন সুযোগ বেনিফিট দিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি হয়। দেখুন, আজকে বিজেপির মুখপাত্র বা কংগ্রেসের মুখপাত্র তারা ভাবতে পারেন যে আজকে এই কারণগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে কেন, বা আমরা কি বলবো এখানে। দেখুন, তাদেরও রাজনীতি করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের উইক পয়েন্টগুলোকে বাঁচতে হয়েছে। সেটা রাজদীপ করুক,
আর আশফাক করুক আর যেই করুক, আন্দোলন করতে গিয়ে তাদের বারবার বিভিন্ন মঞ্চে ভাইপো শব্দবন্ধনী ব্যবহার করতে হয়েছে, কর্পোরেট কালচার দলকে চালানোর কথা বলতে হয়েছে। কাজেই নিজেদের জয় উৎসাহিত ডেফিনেটলি আজকে হবে বিজেপি বা অন্যান্যরা যাদের মতো ফল করেছে, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের পতনের পেছনে কারণকে অনুসন্ধান করা বা বিশ্লেষণ করা দরকার। কারণ কেন এই বলছি, কারণ তৃণমূল কংগ্রেস আজও মনে করছে না যে তারা হেরেছে। কালও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা তো হারেইনি, কাজেই পদত্যাগের কোনো প্রশ্ন আসছে না। এটাকে মেন্টালি, মানে এই যে উনি বলছেন যে আমাদের হয়তো অফিসিয়ালি হারানো হচ্ছে, কিন্তু মেন্টালি বাংলার মানুষ আমাদেরকে হারায়নি। সত্যি কি তাই? এই যে ব্যাপক জয়, 208টা যে আসন বিজেপি পেল, এটা পুরোটাই ম্যানিপুলেশন, পুরোটাই নির্বাচন কমিশনের খেলা বা বিজেপির গোপন খেলা। 207 যে আসনটাই পাক তারা অ্যাবাব 200 যে পেল, এই যে ব্যাপক বিপুল যে প্রাপ্তি, এটা মানুষের রায় কি নয়? তৃণমূল কংগ্রেস অন্তত আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে এটা বলতে চাইছে, বোঝাতে চাইছে যে তৃণমূলের যে ফল সেটা শুধুমাত্র ষড়যন্ত্রের ফল। কারা কারা ষড়যন্ত্র করেছে উল্লেখ করে দিয়েছেন কালকে মমতা ব্যানার্জি। এক হচ্ছে সিআইএসএফ সিআরপিএফ ষড়যন্ত্র করেছে, 2 হচ্ছে ইলেকশন কমিশন ষড়যন্ত্র করেছে, 3 হচ্ছে বিজেপি নামক রাজনৈতিক দলটি ষড়যন্ত্র করেছে। 3 জনের ষড়যন্ত্রের ফল এটা। আসলে এটা মানুষের রায় নয়। কিন্তু আজকে কৃষ্ণেন্দু নারায়ণ, এই মনিরুল ইসলাম, কার্তিক ঘোষ এরা অন্য কথা বলছেন। তারা একজনের কথা বলছেন, দ্যাট ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে শেষ করে দিচ্ছেন। আমাদের কথা নয়, তাদের দলে থাকা মানুষেরা বলছে। বিধায়কদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করা, কর্পোরেট সিস্টেমে দলকে নিয়ে যাওয়া, 74 জন রানিং বিধায়ককে আসন না দেওয়া, নিজের মতো মন মর্জি মতো তৃণমূল কংগ্রেসকে চালাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রতিষ্ঠান বা স্বপ্নের দল আজকে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। কোন কারণের জন্য আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখাই যে দেখুন, দিন সবার সমান যায় না। যে রাস্তায় ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, আর্মড ফোর্স, পুলিশ, গার্ড রেল, সাধারণ মানুষ নাস্তানবুদ, নাজেহাল, নাকাল হতো ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে যেতে গিয়ে। আমরা বহুবার বলেছি যে রাস্তার এই বজ্র আটুনি মানুষের কাছে ফসকা গেরোর মতো। আজ শান্তিনিকেতনের অবস্থা কি? আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা সকাল বেলায় অফিস টাইমে ঘুরে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন। আজকে কি অবস্থা, সাধারণ মানুষ কি বলছেন, আসুন একটু শোনাই। অভিরূপার এই প্রতিবেদন না দেখালে পুরো বৃত্তটা সম্পূর্ণ হবে না। আসুন দেখি। এ হরিশ মুখার্জি রোড, শান্তিনিকেতন। এই বাড়ির সামনে কড়া পুলিশি প্রহরা, পা ফেলার জো নেই। পুলিশের নিরাপত্তায় মুড়ে থাকতো গোটা এলাকা। আজ সেই বাড়ি একেবারে ফাঁকা, খাঁ শুনশান। যে ছবি দেখাচ্ছি, শান্তিনিকেতনের সামনে আমরা রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। সেই বাড়ির সামনেই 2টি গেট রয়েছে এবং যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একেবারে গোটা এলাকা সেটা কিন্তু জনমানব শূন্য, পুলিশি নিরাপত্তা শূন্য। যে ছবিটা দেখাবো, বেশ কিছু ছবি দেখাবো, একেবারে বাড়ির সামনেই, অর্থাৎ বাড়ির যে গেট, সেই গেটের মুখে 2টি পুলিশ কিয়স্ক এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে যে পুলিশ কিয়স্ক আমরা দেখাচ্ছি, এই একটি পুলিশ কিয়স্ক, এবং এই পুলিশ কিয়স্ক সেটাও সম্পূর্ণ ফাঁকা। এবং বাড়ির সামনে যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো এক প্রস্থ সরিয়ে দেওয়া হয়েছে। উল্টো দিকে, অর্থাৎ বাড়ির পাশে আরও যে একটি গেট রয়েছে, সেই গেটের আরেক পাশে আরও একটি পুলিশ কিয়স্ক রয়েছে, সেই পুলিশ কিয়স্কও একেবারে ফাঁকা। আজ সকাল 6:30তেই পুলিশ আধিকারিকেরা তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে পড়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একবার ছবিটা দেখাতে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে পুলিশ কিয়স্ক, সেটা সম্পূর্ণ ফাঁকা। দেখতে পাওয়া যাচ্ছে কিছু কাগজপত্র রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ফ্যান এবং চেয়ার পড়ে রয়েছে। এটা গেল একেবারে বাড়ির সামনের অংশের ছবি। এবার আরও একটি ছবি আপনাদেরকে দেখাবো। ঠিক বাড়ির উল্টো দিকে যে পুলিশ কিয়স্ক রয়েছে, অর্থাৎ যেখানে যে শেড দেখতে পাওয়া যাচ্ছে, সেই শেডের তলাতেও এতদিন
পুলিশ কর্মীদের মোতায়েন রাখা হতো, এসবির তরফ থেকে পুলিশ আধিকারিকেরা থাকতেন, তারাও এই মুহূর্তে নেই, সেই শেডও একেবারে ফাঁকা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 50 মিটার দূরত্বে একটা ছবি দেখাবো, ঠিক উল্টো দিকে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে বেশ কিছু চায়ের দোকান রয়েছে, সেখানেও কিন্তু কড়া পুলিশি নিরাপত্তা দেখতে পাওয়া যেত। আজ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষের শুধু আনাগোনা, কোথাও কোনো বিন্দু মাত্র পুলিশি নিরাপত্তা নেই। ফলে খুব স্বাভাবিকভাবেই যে ছবিটা সকাল থেকে একাধিক জায়গা থেকে উঠে আসছে, তার মধ্যে ক্যামাক স্ট্রিট রয়েছে, তার মধ্যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অর্থাৎ শান্তিনিকেতন 188 এ, যে বাড়ির সামনে কোনো অবৈধ জমায়েত বা কোনো সাধারণ মানুষ পর্যন্ত হেঁটে যাওয়ার তাদের যে নিয়ম, সেই নিয়ম ছিল না। এখানে দাঁড়াতে গেলে, থাকতে গেলে, গাড়ি থেকে নামতে গেলে একাধিক প্রশ্নের কৈফিয়ত বা খোলাখুলি যাতায়াত করা যায়। একদম যাতায়াত বন্ধ হয়ে গেছিলো। যাতায়াত বলতে কোনো স্বাধীনতা ছিল না। লোকের বাড়ির এই তো বাড়ি টাড়িতে ঢোকবার কোনো সম্ভব ছিল না, অসুবিধা হতো। সেই সব দিক থেকে মনে হয় যে ঠিকই হয়েছে। দেখতাম একজন বিশাল কেউ থাকতেন, মানে ওই যে ভগবান দেখতে পাচ্ছি, ভগবানের ওপরে কেউ থাকতেন। আজকে দেখতে পাচ্ছি ভগবান আছেন, ভগবানকে দর্শন করলাম, সুন্দর, যেরকম রাস্তা হওয়ার কথা সেরকমই দেখতে পাচ্ছি, সেরকমই যাচ্ছি। আরে বাড়ির সামনে বললাম না, একটা বড় ধরনের ভগবান থাকতো। উনি তো নিজেকে ভগবান মনে করতেন, ঠিক আছে, উনিই অনিনল, ভগবান বিচার করে দিল। ভগবানের সামনে থাকলেই আর ওই পাপ করে ভগবানকে ফুল দাও, মিষ্টি দাও, কিছুই হবে না। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তাহলে তৃণমূলের সবচেয়ে বড় পাপীটা কে? এই শান্তিনিকেতনের আবাসিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই বলছেন এলাকার মানুষ। অন্ততপক্ষে অহংকার, আত্ম অহমিকা, দম্ভ, ক্ষমতা, এই যে শব্দগুলো সবটাই নেতিবাচক শব্দ। এই শব্দগুলো কি সবটাই বাসা বেঁধেছিল তৃণমূলের অন্দরমহলে? আর সেই সমস্ত ঘটনা দেখেও মুখ বন্ধ করেছিলেন কালীঘাটের টালির চালায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না, কয়েকদিন আগে অভিষেক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করে দেন, আমি ক্ষমা করি না। এসব দেখানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ক্ষমা করে দেবেন কিনা, কিন্তু বাস্তবটা আমরা দেখাচ্ছি। আজ বাস্তবটা আমরা দেখাচ্ছি। এরপর যদি ক্যামাক স্ট্রিট দেখায়, বলবে না আর ক্ষমা করা যাবে না, ক্যামাক স্ট্রিট দেখিয়ে দিয়েছে। এটাও তো শুনতাম যে কালীঘাট নয়, নবান্ন নয়, কোথাও নয়, পুরো রাজ্য চলছে ক্যামাক স্ট্রিট থেকে। শোনেননি আপনারা কথাটা? ক্যামাক স্ট্রিটও আজকে শুনশান। আমি এত আর দেখাতে চাইছি না, আপাতত একটু আলোচনায় আসবো যারা গেস্ট রয়েছেন। আসুন পরিচয় করিয়ে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন ভাস্কর সিংহ রায়, বহু পুরনো প্রবক্তা, তৃণমূল কংগ্রেসের সমর্থক। যদিও আমার যেটুকু জানা, ভাস্করদেব অন স্ক্রিনে রাখো, ভাস্করদা নিজে রোজগার করেন, নিজের পায়ে চলেন। যতই তৃণমূল কংগ্রেস, দেখুন সব তৃণমূল কংগ্রেস তো একরকম তৃণমূল কংগ্রেস নয়। ভাস্করদার প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা রয়েছে, কারণ এই ব্যক্তিটি সরাসরি হাত পেতে তৃণমূল কংগ্রেসের তোলার টাকা নেননি, এরকমটাই অন্ততপক্ষে এলাকার মানুষ বলেন। কাজী ভাস্করদার প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। ডেফিনেটলি তর্কের ক্ষেত্রে আজে বাজে কথা বলেছেন, আমাকে টার্গেট করেছেন অনেক সময় বলেছেন যে আবার একটু আগে বলছে পুরনো ছন্দে ফিরে এসছে। এভরিথিং ইজ রাইট, কিন্তু আমার মনে হয় না যে কোনো দুর্নীতি দুষ্কর্মের সঙ্গে অন্তত ভাস্কর সিংহ রায়ের যোগ আছে। আমার সঙ্গে রয়েছেন তরুণ তুর্কি, তরুণ নেতা রাজদীপ পাল। রাজদীপও কয়েকটি অনুষ্ঠান আমার সঙ্গে করলে, খুব ভালো বক্তা। রাজদীপ বিজেপির তরফে বলবেন। আর আশফাক আহমেদ আর কিছুক্ষণের মধ্যেই আইনজীবী বাই প্রফেশন, কিছুক্ষণের মধ্যে কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমার সঙ্গে আশফাক উপস্থিত হবেন এবং আমরা সবাই মিলে এই আলোচনায় থাকব এবং আরও বেশ কিছু ছবি, আরও বেশ কিছু তথ্য দেখাবো। কারণ খোঁজার একটাই চেষ্টা করব, তৃণমূলের এই পতনের আসল কারিগরকে। মুখ কি খুলবেন ভাস্করদা? বিরতির পর ফিরেই ভাস্কর সিংহ রায়ের কাছে যাব, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, ভাস্করদার কাছে যাই। ভাস্করদা, পদ নেন, আমি জানি না আপনার কোনো পদ আছে তৃণমূলের, আমি জানি না। সেটা আজকে থাক। আচ্ছা, আজকে থাক। আজকে আপনি আমাকে একটু বলুন যে এই যে দলের যে ব্যাপক পরাজয়, এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকে দায়ী করছে, যে ওনার আত্ম অহমিকা, অহংকার, কথা বলার ধাঁচ, ধরন। আমি এই নির্বাচনের প্রচারের সময় ডিজে বাজানো ফাজানো এগুলো ছেড়ে দিলাম। দিল্লির বাবা দেখে, কার বাবা আছে দেখে নেব, এইসব আমি এগুলো ছেড়ে দিলাম। বা শুভেন্দু অধিকারীকে তোর বাবাকে ডাক, বা তোর বাবাকে বলে, এইসব বক্তব্য ছেড়ে দিলাম। বাদ বাকি মানে একটা পার্টি চলতে গেলে যে সিস্টেমে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, সেটা কতটা হার্ম হয়েছিল এবং কার জন্য হয়েছিল? ভাস্কর, আপনার অবজারভেশন কি? দেখুন, আমি একজন রাজনীতি সচেতন মানুষ হিসাবে আমি আজকে যেটা আমার পর্যবেক্ষণ, আমার যেটা মনে হয়েছে সেটাই বলবো।
যে ইংরেজিতে একটা প্রভাব আছে বুঝলেন, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স বাট ফেলিওর ইজ অ্যান অরফ্যান। আচ্ছা, মানে ফেলিয়ার অনাথ, অনাথ আর সাকসেস হলে তার অনেক অনেকটা পিতা আগে। আছে। এবারে যদি আপনি অনেকে বলে, হ্যাঁ। এটা একটা প্রভাব আছে। এটা আজকে আমার কথাটা খুব মনে হচ্ছে, আজ যখন 2021 সালে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য, 2018-19 ভোটের একটা বিপর্যয় হয়েছিল আপনারা জানেন লোকসভা নির্বাচনে, তারপরে যে বিপুল সাফল্য যখন 2021-এ, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক এদের নিয়ে কিন্তু প্রশ্ন ওঠেনি এবং বলা হয়েছিল যে এই সাফল্যের পেছনে অভিষেকের নেতৃত্ব, অভিষেকই আর কি তার মেন কারিগর, দিদি তো আছেন, এটা বলা হয়েছিল। সেটা কে বলেছিল? না মানে দলের একাংশ বলেছিল। দলের একাংশ না, এটা এই যে বিপুল পরিমাণ আসনের জিত 2021 সালে, কারণ 2011 সালের পরে 2018-তেই তৃণমূলের আসন সংখ্যা কমে গিয়েছিল, বিজেপি 18 সিট জিতেছিল। না, তারা কি লোকসভাতে মানে 19-এ। যারা বলেছিলেন যে সাফল্যের পিছনে আইপ্যাক এবং অভিষেকই, না এটা না ছিল। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 2021-এ তো বিজেপি মারাত্মক রকম ভোট পার্সেন্টেজ, তার মানে আপনি কি বলবেন যে এই 38% যে বিজেপি পেয়েছে এটাকে ওভারলুক করে গিয়েছিল? না, এটা ওভারলুক করে যায়নি। আমি বলছি যে এই যে সাফল্য সংখ্যার বিচারে আপনি যদি এখনো দেখেন যে তখন 2021-এ 10% ডিফারেন্স ছিল, 38-48 2021-এ, তৃণমূল 48%, বিজেপি 38%, আর আজকে কিন্তু ডিফারেন্সটা 5% ভোটে। আপনি মিলিয়ে দেখে নিন, 45-40, 45.8 আর 40.6 দেখে নিন আপনি, তাহলে 5% ভোটের ফারাক, কিন্তু 10% ভোটের ফারাক। কিন্তু আসন সংখ্যার ফারাকটা অনেক, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে 80টা মানে সেটা মনে হয় 26%, অনেকটাই কম। আর বিজেপি পেয়েছে প্রায় 70%-এর উপরে আছে। না এগুলো আমি 2/3 মেজরিটি পেয়েছি, সেগুলো নিয়ে আমি বলছিলাম, মানে এই যে দেখছেন 5% ভোটের, না এগুলো পরিসংখ্যান ভাস্কর আজকে বাদ দিন। আপনি বলুন যে দলের আজকে এই বহু লোক তো আজকে মুখ খুলছে, মুখ খুলছে, তাদের মনে হয়েছে, কিন্তু আপনি সঠিকভাবে যদি সাফল্য পেতে 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 এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার সেনাপতিত্বে তারা নির্বাচনে গেছেন, তারা সাফল্য পেয়েছেন, এবং এই যারা নির্বাচনে সাফল্যটা বড় কথা নয়। আমি বলছি একজন বিধায়ক, ব্যর্থতাটা, আপনি একজন বিধায়ক, আপনি দেখা করতে গেছেন, তাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, দেখুন এই ধরনের একটা কথা আমি জানি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা যায় কি যায় না, তারা দেখা করতে পারেন মাছি ঢুকতে পারে, এটা আমি বলতে পারবো না। আপনি নিজে এতদিন দল করে আপনি আমি একজন সাধারণ সমর্থক করি, আমি সেই জায়গায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টাও করেননি, হয়তো আমার প্রয়োজন হয়তো হয়নি। কিন্তু আমি আপনাকে বলছি যে এই যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে লোকেরা বিভিন্ন রকম কথা বলছেন, দলীয় নেতৃত্ব যারা ছিলেন তারা তো এটা বলার মাধ্যমে মানে বিজেপিকে মিসড কল দিচ্ছেন না তো, মানে এই কথাটা আসছে। আজকে আপনার এই সাফল্য যদি আপনার হয়ে থাকে গত নির্বাচনে, এই নির্বাচনে ব্যর্থতার দায় একজনের উপর চাপিয়ে দিচ্ছেন, একটি মানে নির্দিষ্ট বিষয়ের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা তো ঠিক, যে সাফল্যের কৃতিত্ব নেবে ব্যর্থতার দায় তাকে মানতে হবে। না নিশ্চয়ই সাফল্যের কৃতিত্ব উনি একা নিয়েছেন এরকম আমি শুনি। একা নিয়েছেন এই কারণের জন্য আমি বলবো, তারপরে একাধিকভাবে তাকে প্রমোট করা হয়েছে সমানভাবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক ব্যানার্জি একজন সাধারণ এমপি হয়ে তিনি প্রচারে গেছেন, দলকে চালিয়েছেন, দলের প্রার্থী তালিকা নির্বাচন করেছেন, দলের একাধিক গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছেন। আপনি ঠিক বলেছেন, আমি ছোট করে বলি, এবারের নির্বাচনে যে জিনিসটা দেখা গেছে, যে কোনো রাজনৈতিকভাবে যারা বিশ্লেষণ করেন বা দেখেন, অবজার্ভ করেন, তারা বলেছেন রিলিজিয়াস কনসলিডেশন, ধর্মীয় বিষয়টা, ধর্মীয় যে একটা সত্তা আছে, ধর্মীয় বিষয়টা কখন হবে? যখন আপনি তোষামত করবেন, আমি একটু কারণ বলছি, এই সেটা আপনারা তো দীর্ঘদিন ধরে বলতেন। এই দেখুন, এই পাশে একটা ছবি দেখাই, এই পাশের ছবিটা দেখুন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে 2 ঘন্টা বসে থাকতে হতো, একদিনের একটা রেজাল্ট আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামিয়ে এনেছে। বিধায়কদের সঙ্গে কথা বলছেন, দলের বৈঠকের পর রাস্তায় দাঁড়িয়ে সেখানে চা শেয়ার করছেন। একবার বড় করে একটু দেখাই, আমার আর ভাস্করদার মুখটা খুব ইম্পর্টেন্ট নয়, এই হ্যাঁ দেখুন ছবিটা একবার ভালো করে দেখুন। দলের বিধায়কদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে চা খেতে খেতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, যিনি ক্যামার স্ট্রিটে নিশ্চিদ্র নিরাপত্তায় থাকতেন, এবং দলেরই লোকেরা যারা বিধায়ক বা এমপি কখনো দলের দায়িত্বে ছিলেন তারা বলছেন যে তার সঙ্গে দেখা করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা মানে বিরাট ব্যাপার, মানে অনেকটা চাঁদের বুকে মানুষ হাঁটতে দেখলে যেরকম আপনার হঠাৎ মনে হবে,
সেরকমটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে আপনার, এবং আমি বারবার শুনেছি যে ক্যামাক স্ট্রিট ডিসিশন নিত বিভিন্ন ক্ষেত্রে, ক্যামাক স্ট্রিট বলবে, ক্যামাক স্ট্রিট থেকে ডিসিশন আসবে। ভাস্কর দা, আপনারা এগুলো রিয়ালাইজ করেন? দেখুন, এখানে কোথায় দাঁড়িয়ে কে কথা বলবেন, কোন নেতৃত্ব, তার ব্যক্তিগত বিষয়। আমি যেটা বলতে চাইছি যে আজ এখানে প্রথম যে নির্বাচনটা আপনি স্বাধীনতার পরে দেখা গেছে, এটা মানতেই হবে একটা শঙ্কা, বাংলাদেশে ঢুকে যাবে পশ্চিমবঙ্গ, মুসলমানরা দখল করে নেবে, এবং এই যে মানুষের মধ্যে ভয় সঞ্চারিত করার ফলে আপনি মনে হয় একটা রিলিজিয়াস সেন্টিমেন্টের কনসলিডেশন হয়েছে। মনে হয় সুতি মুর্শিদাবাদের ওই সব দাঙ্গার ছবিগুলো দেখেন, ঘটনাগুলো আসছি। তাহলে এবারে যখন মানুষ ভোট দিতে গেছে, এবারে মানুষ ভোট দিতে গেছে একটা বিরাট অংশের মানুষ, তার মানে আপনি বলছেন যে একটা বিরাট অংশের মানুষ তারা রিলিজিয়াস সেন্টিমেন্টের কনসলিডেশন, রিলিজিয়াস সেন্টিমেন্ট কনসলিডেশন তখন হবে যখন আপনি তোষামত করবেন। কারণটা কি আমি পরে আসছি, তাহলে এটা মানলেন যে হয়েছে। এই থেকে কিন্তু একটা মানে বাঙালি হিন্দু যে সম্প্রদায়, তাদের একটা ভোট পেয়েছে, তারা দেখেনি যে কিসের ওপরে ভিত্তি, মানে যে দলটিকে তারা মনে করে তাদের সেভিয়ার বা তাদের রক্ষাকর্তা, তাদের ধর্মীয় সত্তা রক্ষাকর্তা হবে বিজেপি নামক দলটি। এটা একটা হয়েছে। আপনি দেখুন, শুভেন্দু অধিকারী তিনি বললেন কি, ভবানীপুরের মুসলিম সম্প্রদায় আমাকে ভোট দেননি, এটা জিতার পরেই আমরা দেখেছি, আপনি টিভিতে দেখছিলাম। তাহলে উনি নন্দীগ্রাম তাহলে আমি মানুষের ভোটে জয়ী হয়েছি বললেন না, উনি হিন্দুদের ভোটে জয়ী হয়েছে বললেন। তার মানে এই প্রথম রিলিজিয়াস সেন্টিমেন্টের কনসলিডেশনে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভোট হলো, পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা দেখতে পেলাম। না, এরকম আমি বহু তৃণমূল নেতাকে বলতে শুনেছি, এই ওয়ার্ডে আমি এগিয়ে থাকবো, এই বিধানসভায় আমি এগিয়ে থাকবো, 30% তো আমার পকেটে যাবে। আপনারা মুসলিম ভোট কনসলিডেশনের কথা বলতে পারেন, বিজেপি তাহলে তার অপোনেন্ট সাইড, তাহলে আপনি মানছেন যে সংখ্যালঘু ভোটটা, না আপনারা বলেছেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেছে, বিজেপি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে যে যারা আমাকে ভোট দেয় তাদের লাঠি, যারা দুধ দেয় যেগুলো তার লাঠি সহ্য করা যায়। বলেছেন যে এই কথার মানে লোকের ভোট আমরা চাই না, এটা বিজেপি প্রকাশ্যে বলেছে যে 30% ভোট চাই না। তারা তো ছিল, তাহলে এটা বলুন যে আপনারাও তো বলতেন যে 30% ভোট পেলে আমাদের আর অন্য কিছু দরকার হবে। হিন্দু ভোটের কনসলিডেশন যে হয়েছে, এবং সেটা একটা ধর্মীয় আপনি মানতে নারাজ যে দলের মধ্যে অহংকার জন্ম নিয়েছিল, আপনি মানতে নারাজ? দলের মধ্যে অহংকারের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, আইপ্যাকের জন্য যারা যারা সব বলছেন, তাদের বক্তব্যের সঙ্গে আমি অন্তত একমত নয়। বেশ আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে হ্যাঁ আমি এখন তো প্রচার করে কোনো লাভ নেই, এগুলো আত্মবিশ্লেষণের জায়গা। প্রচারটা হয়েছে, যেমন আপনাকে বলি, রাজীব গান্ধী বফর্স কেলেঙ্কারির একটা ঘটনা বলে একটা ভোট পেয়েছিল ভিপি সিং, কিন্তু সেটা অসার ছিল। কিন্তু এই রিলিজিয়াস সেন্টিমেন্ট কনসলিডেশনের যে গল্পটা হয়েছে, যেটা ভোটের বাক্সে প্রতিফলিত হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা গেছে, সেই দেখা যাওয়াটার ফলেই কিন্তু এই বিশ্লেষণ আমরা আসতেই পারি। তার মানে দলের মধ্যে খুব মধুর, তার মানে কার্তিক ঘোষ বা মনিরুল ইসলাম বা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এরা যারা যা বলছেন, এটা তারা দলীয় নেতৃত্বকে প্রশ্ন করছেন, কিন্তু আপনাদের কাছে সেটা কি তারা মিস কল দিচ্ছেন কিনা আমি জানি না, তারা হয়তো অন্য দলে যাওয়ার জন্য। অন্য ব্যাপার, বিজেপি খুব পরিষ্কার বলে দিয়েছে, এটা রাজদীপের কাছে গেলে আরো আমরা বুঝতে পারবো। বিজেপি খুব পরিষ্কার বলে দিয়েছে যে বিজেপির তৃণমূলীকরণ সম্ভব নয়, হবে না, এইভাবে বিজেপিতে যোগ দেওয়া যায় না, এটা পরিষ্কার বিজেপি বলে দিয়েছে। এবং আজ যদি বিজেপি তৃণমূলের চেনা মুখ বচেনা মুখকে নেয় বিভিন্ন পুরসভার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, তাহলে এর থেকে মারাত্মক ভয়াবহ আর কিছু হবে না আমার মনে হয় যে বিজেপির জন্য, কারণ মানুষের যে আস্থা, যে ভরসা বিশ্বাস ছিল, সেটা নস্যাৎ হয়ে যেতে সময় লাগবে না। আসবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। আশফাক আমাদের সঙ্গে চলে এসেছেন, পরিচয় করে দেব বিরতির পরে ফিরে এসে, সঙ্গে থাকুন। আমাকে অবাক করেছে এই ছবিটা, আরও আরেকবার দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনারা, আমি জানি না আপনাদের কারুর ফটো ফ্রেমে ধরা আছে কিনা, রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছেন বৈঠকের পর, রেয়ারেস্ট অফ রেয়ার পিকচার। দেখুন এখন টেলিভিশন স্ক্রিনে দেখাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে। এটা কি আগামী দিনে নিজের মানে যে অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ উঠছে, তার থেকে বেরিয়ে আসার একবার চেষ্টা? দেখুন, রাস্তায় দাঁড়িয়ে চায়ের কাপ হাতে, ফার্স্ট টাইম আমার মনে হয় যে এই ছবি আগে আমরা কখনো দেখিনি। আমি রাজদীপের কাছে যাই। রাজদীপ, হয়তো এটা বিরোধী দলকে সমালোচনা বা সেই জায়গাটা তুমি বলবে হয়তো যে আমরা তো এই জায়গায় নেই, কিন্তু এই অভিযোগগুলো তো বারবার করে এসছে বিভিন্ন সময়, বা বিজেপির লোকের এগুলোকে প্রচারে তুলেও নিয়ে এসছে বিভিন্ন নেতা নেত্রী বা তোমরা যারা কর্মী যারা কাজ করেছো তোমাদের এলাকায়। এটা কতটা পতনের কারণ হয়েছে তৃণমূলের, এবং এটা এই জন্যই বলা যে বিজেপির মধ্যে এই অহংকার আবার বাসা বাঁধবে না তো, জন্ম নেবে না তো? দাদা, একটা জিনিস খেয়াল করে দেখেছেন, সেটা হচ্ছে
এখনো পর্যন্ত যে লোকটি চাটা সার্ভ করছে তার হাতে গ্লাভস পরা, আচ্ছা ঠিক আছে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো অবধি ভাবতেই পারছেন না যে তিনি হেরে গেছেন, তাকে একটু ঝাড়া দেওয়া উচিত। অন্য মানুষের হাতের চা উনি খাবেন। হ্যাঁ, আচ্ছা। মানে আর আমাদের না, প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি দাদা, আমাদের প্রধান, আপনি বলছেন না যে বিজেপি হয়তো এরকম জায়গায় চলে আসতে পারে, আরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের সব থেকে যিনি আমাদের লিডার, আমাদের নেতা, তিনি এক জায়গায় দাঁড়িয়ে জালমুড়ি খেয়েছেন, তিনি কোনো বাদ বিচার করেননি, তিনি এমন একজন এটা লোক, অসাধারণ। যদি তাকে ঝালমুড়ির ছবিটা থাকে একটু দেখাও। তাকে দেখে দেখে আমরা যে অনুপ্রাণিত, ঝালমুড়ি যে দিচ্ছে তার হাতে গ্লাভস পরা কি, তাকে খুব দেখে ভালো আমরা অনুপ্রাণিত। আমরা প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটবো, আমরা প্রধানমন্ত্রীর দিক নির্দেশ করবেন, সেই নির্দেশ অনুযায়ী চলবো। আমরা এই সব জিনিসের মধ্যে আসছি না। মানে এই পশ্চিমবঙ্গের অহমিকা এগুলো থাকবে না বলছো? আরে আমাদের রাজ্য সভাপতি এখনো অবধি বলে যাচ্ছেন, আপনি বারবার দেখবেন এখনো পর্যন্ত তৃণমূলের একজনের গায়েও হাত দেওয়া হয়নি, বরঞ্চ আমাদের 3 জন কর্মীকে মেরে ফেলেছে। এটা ঠিক, আমি তোমরা অনেক জায়গায় পার্টি অফিস ফেরত দিচ্ছ। বনগাঁর 5 নম্বর এবং 14 নম্বরের ছবিটা যদি একবার দেখানো যায়, বনগাঁয় যেখানে পার্টি অফিস দখল নিয়ে নিচ্ছেন, এরপর বিজেপির লোকেরা যায়, সেই পার্টি অফিসের ঝান্ডা খুলে তৃণমূলের লোকেদের ডেকে তাদের হাতে তোলা হয়েছে। অসীম সরকারকে আমি সেই ভূমিকায় দেখেছি, কৌস্তব বাগচিকে আমি সেই, জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমি একই ভূমিকায় দেখেছি, একাধিক জায়গায়। সজল ঘোষ রয়েছে, অনেকে রয়েছে। সজল ঘোষকে আমি কালকে বললে না বললে অন্যায় হবে। এই যে দেখুন, এই যে ছবি, 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস, বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল। আজকে 24 ঘন্টা যেতে না যেতেই বিজেপির লোকেরা সেখানে যায়, অন্য কোনো দুষ্কৃতি করেছে সেই অভিযোগ আসে সামনে, হয়তো ইনস্ট্যান্ট কোনো একটা রিপারকেশন হতে পারে, ক্ষমা চেয়ে নিয়ে পার্টি অফিস ফেরত দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু মানে অ্যানাউন্স হচ্ছে, মানে পলিটিক্যালি কালকে দেবজিৎ সরকার, ওদের মুখ্য প্রবক্তা, তিনি কালকে বলেছেন যে এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা করি এবং যেখানে যেখানে পার্টি অফিস নেওয়া হয়েছে সেখানে সেখানে সসম্মানে ফেরত দেওয়া হবে। এই যে দাদা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত হাত জোর করে রেখেছি যে এই রকম করবেন না। তৃণমূল কংগ্রেসের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা কোনো মানুষের গায়ে আঘাত করবেন না। যারা যারা মারছে তারাও তৃণমূল, যারা মার খাচ্ছে তারাও তৃণমূল। আমাদের বিজেপির কোনো কার্যকর্তা কারোর গায়ে হাত দেয়নি। যারা নব বিজেপি আমাদের গেরুয়া পতাকা উড়িয়ে গায়ের মধ্যে গেরুয়া আবির লাগিয়ে এই পুরনো মানে নতুন যারা তৃণমূল তাদেরকে মারতে গেছে, এইগুলো বন্ধ হওয়া উচিত এবং তাদেরকে অবিলম্বে আইনের ধারায় আনা উচিত। আমরা এই কথা বলে যাচ্ছি, আমরা ক্ষমতায় আসার পরেও মানুষের ভালোটা কি করে হয়, মানুষের ভালো কিভাবে হয় সেইটা চিন্তা করছি। মোদি সাহেব এসে ঝাড়গ্রামে খুব সম্ভবত ঝালমুড়ি নিয়েছিলেন। একবার ছবিটা একটু যদি বড় করা সম্ভব হয়, আমরা দেখি যে সেখানে এই যে দূরত্ব, অর্থাৎ গ্লাভস পরা হাতের যে দূরত্ব, এবং একই ছবি ধরা পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে নাচ করছিলেন, উত্তরবঙ্গ বা জঙ্গলমহলে, সেখানেও গ্লাভস পরে তার হাত দিয়ে তিনি অন্য সাঁওতাল যারা ছিলেন ওখানে তাদের হাত ধরেছিলেন। এই যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা কোনো অ্যাটলিস্ট এখনো পর্যন্ত যে বিক্রেতা তার হাতের কোনো গ্লাভস আমরা দেখতে পাচ্ছি না। দাদা নেই, গ্লাভস নেই। ভারতবর্ষের মানুষ দেখেছে, পুরো ভারতবর্ষের মানুষ দেখেছে, কোনো গ্লাভস নেই। এবং আরেকটা কথা, প্রধানমন্ত্রী যখন এসছিলেন, তিনি একজন মানে যে মাঝি ভাই, তার মানে নৌকায় উঠেছিলেন, তার প্রতিক্রিয়াটা চালান একবার টিভিতে। তিনি কি বলছেন, তিনি জানেনই না যে প্রধানমন্ত্রী আসবেন। প্রধানমন্ত্রী এলেন, তার নৌকায় বসলেন, নৌকা বিহার করলেন, দেখলেন, চলে গেলেন। তাকে আগের দিয়ে কোনো ট্রেনিং দেওয়া হয়নি, তাকে আগের থেকে কোনো কিছু বলে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তার ভাইপোকে এমনভাবে মানুষ করেছে, সে বাংলার জনগণের সাথে খাপ খেয়ে মেলাতেই পারেনি। আরে তারা সে এখানে জন্ম হয়ে চলে গেছিল তো অন্য দেশে, অন্য দেশের কালচারে বড় হয়েছে, সে কি বাঙালি? বাঙালি অস্মিতার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরে নিজের ভাইপোকেই তো বাঙালি করতে পারেননি, আপনার বাঙালি তো নন বেঙ্গলি হয়ে গেছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তার বিপক্ষে যে কথাগুলো আস্তে আস্তে উঠছে, যদিও ভাস্করদা সেটা স্বীকার করলেন না, তোমার থেকে একদম হাতের এক হাত দূরত্বে বসে থাকা তৃণমূল সমর্থক সাধারণ কর্মী ভাস্করদা, কিন্তু এই যে এরা তো বড় বড় লিডার, মানে মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক দীর্ঘদিনকার, কৃষ্ণেন্দু নারায়ণ তিনি দায়িত্বে ছিলেন, কার্তিক ঘোষ, এরা যে কথাটা বলছেন এটা কতটা ঠিক বলে তোমার মনে হয়? তৃণমূলের দাদা মূল দায়ী শুধুমাত্র অভিষেক ব্যানার্জি নয়, আমি বলতে চাইছি যারা যারা তৃণমূল কংগ্রেস করত তারা অভিষেক ব্যানার্জিকে ওই জায়গায় নিয়ে গেছিল বলে আজকে অভিষেক ব্যানার্জির এই ঔদ্ধত্য। আপনি নেমে আসুন নিচের দিকে, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ঢুকতে পারতো কি মানুষ? সাধারণ মানুষ কি ঢুকতে পারতো?
এমএলএর বাড়িতে কি সাধারণ মানুষ ঢুকতে পারতো? আজকে এই চোরেদেরকে চুরি করার পরেও তাদেরকে ক্যান্ডিডেট করেছে মুখ্যমন্ত্রী এবং এই মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন করলো? পুরো তৃণমূল কংগ্রেসটাই অধ্যত্তের ওপরে চলছে। মানে তুমি বলছো পুরোটা জ্যোতিপ্রিয় মল্লিক এবং পরেশ অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, পরেশ অধিকারী, কুণাল ঘোষ, এখন যদি নাম বলা শুরু করি সন্ধে খাবার হয়ে যাবে, এই শো শেষ হয়ে যাবে, কিন্তু নাম শেষ হবে না। পশ্চিমবঙ্গের অবস্থা তৃণমূল কংগ্রেস এত নিচে নামিয়ে নিয়ে গেছিল, সেই প্রতিফলন আমরা ভোট বাক্সে দেখেছি, সেই প্রতিফলন মানুষ দেখিয়েছে। এই যে অনাচার, আজকে আরজি করে রেপের পর একটা যখন রেপ হচ্ছে, মানে উদ্ধত্তর কথা যখন আমরা আসছি, তখন মুখ্যমন্ত্রী বলছে মেয়েটির কোনো মানে কোনো জায়গায় সম্পর্ক ছিল, মানে কতটা উদ্ধত্ত। আরজি করে বোনটির যখন রেপ হলো তখন 10 লাখ টাকা বলেছে যে আমি 10 লাখ টাকা দিয়ে দেবো, মানে এটা কি ধরনের ব্যাপার? তার বাড়ির মেয়েটার সাথে যদি রেপ হতো তখন কি হতো? আজকে এখানে দাঁড়িয়ে রয়েছে বিজেপি ক্ষমতায়, এবং এই অভয়া বা এই যে তুমি মানে যেই এর যে ঘটনা, মানে কাদম্বিনীর যে ঘটনা, আরজি করার যে ঘটনা, সেই ঘটনায় টাকা নিয়ে অফার করেছে পুলিশের আধিকারিক, এটা পরিষ্কার তার মা এবং বাবা মিডিয়ার সামনে বলেছে। প্যাকেট ভর্তি টাকা নিয়ে, তার মানে মাইন্ডসেটটা একবার ভাবতে হবে যে প্যাকেট ভর্তি, তার বাবা মায়ের অভিযোগ, এবং অন দ্যাট ইনসিডেন্ট আমরা এটা বারবার করে দেখিয়েছি। বেশ, তুমি বলছো যে এটা একজনের জন্য নয়, দিনের পর দিন চলতে থাকা ঘটনার বহিঃপ্রকাশ। আশফাক কংগ্রেস করেন, আশফাককে পরিচয় করে দিই পেশায় আইনজীবী, অর্থাৎ কোনো জায়গায় কোনো দায়বদ্ধতা নেই। আশফাক, আপনার অবজারভেশন আমি জানতে চাই। আজকে 3টে বক্তব্য আপনি আসার আগে আমরা চালিয়েছিলাম, যেটা তৃণমূলের কংগ্রেসের সঙ্গে যুক্ত বা যুক্ত থাকা একাধিক হেভিওয়েট লিডার, তারা বলছেন যে তৃণমূলের পতনের জন্য একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকার এবং তার আস্ফালনই হচ্ছে দায়ী। আপনার কি মনে হয়? যদি এটা আপনার আত্মবিশ্লেষণ বা দলের বিষয় নয়, কিন্তু আপনাদের অপোনেন্ট হিসাবে আপনারা অবজার্ভ করেছেন, কি দেখেছেন? দেখুন, আমি যা অবজার্ভ করেছি আমি সেটা নোট করে নিয়ে এসেছি। আচ্ছা, যে প্রায় এই যে জিনিসটা হয়েছে, একটা তো মানতেই হবে যে কিছু হিন্দু ভোট কনসলিডেট হয়েছে, এটা মানতে হবে। এবং এর প্রধান কারণ মুসলিম এলাকা, হিন্দু বাঙালি মুসলিমরাও, হ্যাঁ কারণ বলছি কেন মুসলিম এলাকাতেও পেয়েছে, এর কারণটা আমি বলছি। এবং তারপর আমি বলবো যে এসআইআর এ কীভাবে চুরি হয়েছে এবং কিভাবে নরেন্দ্র মোদীজি ভোট চুরি করেছেন, যেটা আমাদের নেতা, সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীজির অভিযোগ, আর যেটা প্রুফ আমি করে দেবো এখানে যুক্তি সহ এবং ডেটা সহ। তো আমি কাইন্ডলি আমাকে ইন্টারাপ্ট করবেন না, আমাকে বলতে দিন। প্রথমে হচ্ছে যে বাংলাদেশে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে ঘটনা, সেটা কিন্তু একটা ওখানে উগ্র মৌলবাদ, এটা একটা কনসলিডেশনের কারণ বলে আমি মনে করছি। হয়েছে। দ্বিতীয় হচ্ছে মোটামুটি আপনার এসআইআর এ মুসলিম ভোট বাদ যাওয়াতে প্রচুর হিন্দু ভোট বাদ গেছে, হিন্দু মুসলিম ভোটও বাদ গেছে, হ্যাঁ মুসলিম বাদ গেছে, প্রচুর হিন্দু ভোট। এবার কিছু আমি বলছি মুসলিম ভোট যাতে কিছু লোকের যে মতুয়া ভোট বাদ যাওয়ার পরেও নদিয়াতে জয়টা আপনি একটু দেখে নেবেন। আমি ওটাই বলছি, জেলা ভিত্তিক একটা পোস্ট করেছি, এটা আজকে দরকার, ঠিক বলেছেন। তারপরে হচ্ছে আপাদ মস্তক দুর্নীতি ও স্বজন পোষণ, এটা বিশেষ কারণ। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এটাও কারণ। রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে চাকরির পরিস্থিতিতে অবনতি, পরিযায়ী শ্রমিকদের ভিড়, ঠিক আছে, আরজিকর কাণ্ড আন্দোলন এবং মানুষের যে প্রতিবাদ করার যে মৌলিক অধিকার আরজিকর কাণ্ডে। আইনজীবী আশফাক সাহেব, আপনাকে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি। যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেস যেভাবে কোর্টের দরজায় কোটি কোটি টাকা খরচা করেছে, আমি জানি না আপনার পেশাগত কারণে আপনি এটা বলবেন কিনা, কিন্তু আশা করি বলবেন যে এই যে কোটি কোটি টাকা খরচা না করে যদি, মানে আপনি দেখুন ডিএ মামলা, ডিএ দেব না এটা আটকানোর জন্য কোটি কোটি টাকা তারা চার্জেস দিয়েছেন আইনজীবীদের, এটা কারণ তো হতে পারে নিশ্চয়। না অবশ্যই সেটা তো আছেই, আমি তো ওটাই বলছি, মানুষ তো তৃতীয়বিরক্ত ছিল। তারপরে হচ্ছে ফেক মুসলিম তোষণের নেগেটিভ, আচ্ছা আদৌ করেনি, মুসলিম তোষণের নামে মুসলমানদের অনেক ক্ষতি করেছেন, সেটা ওবিসি সংরক্ষণ বাতিল, মুসলিমদের ভোটটা কেন কনসলিডেট। আচ্ছা, এই যে মুসলিম ভোট কনসলিডেশনের কথা বলা হচ্ছে, আমি মুসলিম একটা তথ্য, হিন্দু ভোট কনসলিডেশনের কথা ভাস্করদা বলল, মালদা এবং মুর্শিদাবাদ এমন দুটো জেলা যেখানে প্রায় 50%-এর কাছে, কি আমি ঠিক বলছি তো রাজদীপ, প্রায় 50%-এর কাছে মুসলিম ভোট আছে। ভাস্করদা ঠিক বললাম কি? মালদা মুর্শিদাবাদ, বিশেষত আশফাক সাহেব আরো ভালো বলতে পারবেন। এই 50% যেখানে মুসলিম ভোট মালদা এবং মুর্শিদাবাদ,
মালদার ক্ষেত্রে 12টা আসন বিধানসভা, 6টা পেয়েছে তৃণমূল, 6টা পেয়েছে বিজেপি। তাহলে আপনি এই যে বুঝুন, মালদা যেখানে আমার খুব সম্ভবত বিজেপির আগে 0 ছিল, সেখানে বিজেপির যে 6টা, তার মানে হিন্দু ভোট কনসলিডেশনের যে তত্ত্ব দেওয়া হচ্ছে আপাতত আফতাব সাহেব এবং ভাস্করদা, এটা আপাততভাবে ভুল মনে হচ্ছে আমার তথ্য দেখে। আচ্ছা, আপনি যুক্তি দেবেন, একটা মিনিট, আমি জাস্ট একটু ইনফরমেশনটা দিয়ে নিই। মুর্শিদাবাদে হচ্ছে 22টি বিধানসভা কেন্দ্র, 22টি বিধানসভা। মুর্শিদাবাদ প্রায় 60% মুসলিম মানুষ বসবাস করেন মুর্শিদাবাদ জেলায়। একই তো নয়, যেমন বহরমপুরে হিন্দু সংখ্যা বেশি। আমি আপনাকে গোটা মালদা জেলা না, বিধানসভা আমি জেলা ওয়াইজ পার্সেন্টেজ বলছি, বিধানসভা বলছি আমি। না, আমি তো মালদা জেলার লোক। আজকে এবার রেকর্ড ফল মুর্শিদাবাদে বিজেপি পেয়েছে 8টা আসন, যেখানে তৃণমূল পেয়েছে 9টা আসন মুর্শিদাবাদে। বুঝুন মুর্শিদাবাদের ক্ষেত্রে। আর কোন জেলা বলবেন? দক্ষিণ চব্বিশ। তো কনসলিডেশনের কথা বলছি আপনাকে। আচ্ছা, মুর্শিদাবাদের 9টা সিটে কি হিন্দু মেজরিটি? আরে বাবা, মুর্শিদাবাদের 9টা সিটে কি হিন্দু মেজরিটি? কি বলছেন? না, ওই সিটগুলো হিন্দু ভোটটা পুরোপুরি গেছে। আমি কনসলিডেশন বলেছি, আমি কিন্তু মেজরিটি বলিনি। আরে যেখানে যে জেলায় মেজরিটি হচ্ছে মুসলিম, সেখানে হিন্দু কনসলিডেট যেতে যায় না। আমি কিন্তু বলছি, আমি তো বুঝতে পারছি আপনার হিসাবটা। আপনি প্রত্যেকটা কেন্দ্রে এইসব কিছুই না, এইসব কিছুই না, শুধুমাত্র ঔদ্ধত্য হবে, আর কিচ্ছু না। একটা বিরতি নিয়ে আবার ফিরে আসবো। আশফাক সাহেব, আপনাকে বলতে দেবো, আপনি একটু পরে এসছেন, আপনি আরো একটু বলবেন। আমি এটাও, এই যে হিন্দু ভোট কনসলিডেশনের তথ্য দেওয়া হচ্ছে, আমি রাজদীপের কাছে যাব। যে জেলায় মুসলিমের সংখ্যাই বেশি, তাতে কি হচ্ছে? মানে মুসলিম ভোটটা তো ভাগ হতে পারে। হ্যাঁ, এইবার গল্পে এইবার ভাস্কর সিংহ রায় বলছে মুসলিম ভোটও তো ভাগ হতে পারে। হুমায়ুন কবির কি করে পায়? আচ্ছা, বেশ, আসছি। হ্যাঁ, ঠিকই। হুমায়ুন কবিরের তাহলে কথাটা বলতে দেখুন, মালদায় মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে রানীনগর এবং নওদা, এই দুটো জায়গায় তো হুমায়ুন কবির জিতেছেন। সেখানে হ্যাঁ, আমি আসছি বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। ফিরে আসলাম আবারও আলোচনায়। এই যে হিন্দু ভোট কনসলিডেশনের তত্ত্ব, রাজদীপের কাছে যাব। কোথাও দাঁড়িয়ে আজকে আমার মনে হচ্ছে অহংকার, তোলা, দুষ্কৃতি, আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা, সত্যি ঘটনাকে সাপ্রেস করা, এগুলো কোনো তথ্য নয়। মানে অন্ততপক্ষে ভাস্কর আর আশফাক সাহেবের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে ভাস্করদা এবং আশফাক সাহেবের শুধুমাত্র হিন্দু ভোট কনসলিডেশনের জন্য আজকে এই ফল। দাদা আপনি বলেছেন, হ্যাঁ, মুসলিম তোষণের ন্যারেটিভ। আচ্ছা, রাজদীপ একটু এরপরে আমি আশফাকের কাছে আসবো। হ্যাঁ, আশফাক সাহেব। আচ্ছা, হিন্দু ভোটটা একসাথে হলো কেন? ওখানে উদ্ধত্ত, আমি বলছি শুধুমাত্র কেন হলো সেটা প্রশ্ন করতে হবে। হলো, তাতে আপত্তি কি? সেটা হলো উদ্ধত্তের জন্য। কি জন্য বলি? এই যে শুনুন, আমার কথা বলতে দিন। এই যে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন যে একটা বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে দিলে বাঙালি মানে হিন্দুদের অবস্থা টাইট হয়ে যাবে, বারোটা বেজে যাবে। এটা কি ঔদ্ধত্য নয়? এটা কি ঔদ্ধত্য নয়? শুধুমাত্র ঔদ্ধত্যের জন্যই আজকে মুখ্যমন্ত্রীর এই জায়গা। ঔদ্ধত্য থেকেই দুর্নীতি শুরু হয়েছে, ঔদ্ধত্য থেকেই আজকে মহিলাদের ওপর আক্রমণ শুরু হয়েছে, ঔদ্ধত্য থেকেই হিন্দুদের ওপর আক্রমণ শুরু হয়েছে। শুধুমাত্র ঔদ্ধত্যের জন্যই আজকে তৃণমূল কংগ্রেস এখানে ভেঙে গেছে। তৃণমূল কংগ্রেসের কোমরটা ভেঙে গেছে, এবং এই কোমর আর কোনোদিন জোড়া লাগবে না। কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা সবাই এই ঔদ্ধত্যের শিকার। তারা আবার যদি কোনোদিন ক্ষমতায় আসে, তারা আবার এই ঔদ্ধত্য দেখাবে। আমি আশফাক সাহেবের কাছে জিজ্ঞেস করবো, এই যে ও খুব একটা সুন্দর কথা বললো যে আজকে হিন্দু ভোট যদি কনসলিডেট হয়ে যায়, তাহলে তার কি কারণ আছে? এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। ও তার একটা কারণ উল্লেখ করলো। আমাদের রাজদীপ, প্রতিনিধি বিজেপির রাজদীপ, বলছেন যে এই কারণের জন্য মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে একটা কমিউনিটি একসঙ্গে হয়ে গেলে তারপর আপনারা পালানোর রাস্তা পাবেন না, কোট আনকোট এই বক্তব্য। এই মুখ্যমন্ত্রী একটা সময়, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সময় বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করা যায়। এই মুখ্যমন্ত্রী বলেছেন আমি যাব, আমি হিজাব পরবো, আমি করব, ঈদের অনুষ্ঠান পরে আমি যাব। কে কি করবেন আপনারা করেন। এই যে ঔদ্ধত্য, বা আপনি বলুন, এই যে আমি একটু আশফাক সাহেবের কাছ থেকে জানতে চাই
যে মুসলিমদেরও একটা অংশ কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ঘুরিয়েছেন, আপনি অস্বীকার করেন সেটা? না, অস্বীকার করি না। তোষামতটা কতটা দায়ী এক্ষেত্রে দাদা আপনার কি মনে হয়? ফেক তোষামত। মুসলমানদের তো কোনো উন্নতি করেননি, আর দীর্ঘকালীন আমি আন্দোলন করতে রাস্তায় আন্দোলন করেছি এবং আমরা জাতীয় কংগ্রেস থেকে বহু আন্দোলন করেছি এই বিষয়গুলো নিয়ে। তো সেই আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি যে, এবং ডেটা দিয়ে দেখেছি যে মমতা ব্যানার্জি একটা ফেক নেগেটিভ ছড়িয়ে দিয়েছিল যে আমি মুসলমান, তোষণ মানে মুসলমানদেরকে দেখি, কিন্তু আজও দেখে না 5% চাকরির বাজার, পুঁজির দখল না রাখতে পারা, মুসলমান আমাদের সব নিয়ে গেল গো নেগেটিভ বিশ্বাস করে গোগ্রাসে গিলছে, মানে এইগুলো সব। তারপরে আপনাকে আমি বলেছি কেন ওবিসি সংরক্ষণ বাতিল করেছিল, মুসলমান ভোট বাতিল হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে প্রথমে আশ্বাস দেওয়া হয়, পরে ওয়াকাব আন্দোলন দিল্লিতে গিয়ে করো বলা হয়েছিল, মনে আছে? ওয়াকাব আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করো। আমার আজও এই বক্তব্যটা মনে আছে যে এসআইআর এ একটা নাম যোগ্য মানুষের নাম বাদ গেলে দিল্লিতে 1 লাখ মানুষ নিয়ে যাব। ভাস্কর দা, এই যে মিস ইন্টারপ্রিটেশন গুলো আজকে মুসলিম সমাজ মুক্ত সরালই, প্লাস হিন্দুরা কনসলিডেট কেন? না, মুসলমানদের বাদ হওয়ার আরেকটা কারণ হচ্ছে সরকারি টাকায়, যেমন জগন্নাথ মহাকাল মন্দির, জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, ক্লাবগুলোতে টাকা দেওয়া, মন্দিরে মন্দিরে টাকা দেওয়া, ক্লাবে পুজো করার টাকা দেওয়া, মানে একটা শুধু উন্নয়নের ডেভেলপমেন্টের পলিসি না রেখে কথা ভাবলে হবে না। ঔদ্ধত্য যখন আসবে তখন উত্তরবঙ্গ যদি আমরা যাই, একটা উত্তরবঙ্গে বন্যাতে মানুষ মরে যাচ্ছে, তারা চলে যাচ্ছে ভেসে, মানে কত লোক কান্না করছে, আর এই মুখ্যমন্ত্রী কলকাতায় দাঁড়িয়ে নাচ করছে, মানে এই ঔদ্ধত্য কোথায় কোথায় চলে গেছিল? তবু আমি বলবো একটা বিষয়, আমি বলবো আচ্ছা, হারলেও ভাস্কর দাকে একটু বলতে দিন, হেরে গেলেও তো উনি 2-4 লাইন বলবেন। আতঙ্কিত বা শঙ্কিত যদি করা যায়, যে কোনো আপনার সত্তা আছে, বিভিন্ন সত্তা আছে, সেখানে ধর্মীয় সত্তাটা। সাদ্রাদিদের যখন গ্রেপ্তার করা হচ্ছে, খাগড়াগড়ে যখন বিস্ফোরণ হচ্ছে, দাদা আপনি বলছেন যে আতঙ্কিত করা হচ্ছে, মানে এর পেছনে না, আমি একটা কমিউনিটিকে, মানে কি একটা কমিউনিটি, মানে একটা ধর্মীয় একটা হিন্দুদের বলা হচ্ছে যে আমরা না থাকলে এটা বাংলাদেশ হয়ে যাবে। ভারতবর্ষের সামরিক অবস্থা এমনই যে বাংলাদেশের মতো দেশ নাকি আমাদেরকে গ্রাস করে। 12 নম্বর জাতীয় সড়ক আক্রমণ করা হলো, সীমানাবর্তী এলাকা দেখুন, আপনি সীমানাবর্তী এলাকা দেখুন, সেখানে তারেক রহমানের দল বিএনপি জেতেনি, সমস্ত জিহাদিরা সীমান্তবর্তী এলাকায়। মানে বলতে যাচ্ছি যে ভারতবর্ষের সামরিক ব্যবস্থা এতটাই খারাপ। আমি এখানে একটা জিনিস আপত্তি করছি, জিহাদি শব্দ, জিহাদ এই শব্দটাকে আমি বলছি ইন্টারপ্রিটেশন ভুল করা হয় এখানে। জিহাদি ইউ আর একটা জার্নালিস্ট, আপনি এই শব্দটা ইউজ করলেন না, ঠিক আছে? দাঁড়া, এবারে কি হলো, এই যারা জিহাদের নামে আজকে যারা কোনো সেন্সাস নেই, এক সেকেন্ড বলতে দাও, একটা কথা শুনুন। একটা লোকের আপনি বললেন যে নাকি মুসলিমদের নাকি সংখ্যা বৃদ্ধি হয়েছে, আমি যদি জিজ্ঞাসা করি, না এটা বিজেপি বক্তব্য ছিল, আমি বলি বিজেপি, দাঁড়া বিজেপি বলেছে তো, আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে জানলেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে বলেছে? না, এটা কোথা থেকে জানলেন? সেন্সাস থেকে নাকি অমিত শাহ বলেছে বলে? তাহলে তলায় বলে দিন যে অমিত শাহ বলেছেন এনাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, আপনি তো সেন্সাস করেননি। যাই হোক, আমি 10 মিনিট আগে 2011 পরে সেন্সাস হয়নি, 2011 আগে সেন্সাস হয়নি, নির্বাচন কমিশন এবারে দাঁড়িয়ে এই যে সংখ্যা, আপনার মনের মধ্যে সংখ্যা তৈরি করে, ভয় সৃষ্টি করে, ঘৃণা সৃষ্টি করে আপনি যে সাফল্য পেয়েছেন, আমি 1 মিনিট বলবো, এক মিনিট করা যাবে। এক লাইন বলতে বলতে আমি বলবো, এটা জনাদেশ ছিল না, এটা জ্ঞানাদেশ ছিল। 27 লক্ষ মানুষ 12% লোকের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে মাত্র 5% মার্জিনে জিতে, এটা জনাদেশ না। যেখানে কংগ্রেস ভোটে জিতেছে, আজকে এখানে শেষ করব, আর যেখানে হারে সেখানে সব কান্নাকাটি করে। আন্ডার অ্যাডজুডিকেশন মানে আন্ডার ট্রাইব্যুনাল রয়েছেন, তাদের নামটা যুক্ত হোক, যারা যোগ্য তাদের যুক্ত হোক নাম, এটা অবশ্যই আমরা চাইব। অনেক ধন্যবাদ জানাই আমি আজকের আমার গেস্ট ভাস্কর সিংহ রায়, রাজদীপ পাল এবং আশফাক আহমেদ সাহেবকে। সবাইকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।